চারিদিকে পিঙ্কপত নীরবতা ঘিরে ধরেছে। হৃৎপিণ্ডের ধুকপুকানির শব্দ স্পষ্ট কর্ণকুহরে এসে পৌঁছাচ্ছে। রুশিতা তীক্ষ্ণ দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে আছে। আফরোজা বেগম ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত হলো। তিনজনের মাঝে টানটান উত্তেজনা চলছে। এই মুহূর্তে ভয় নয়, পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। অরুণ স্বাভাবিক হলো, সে একটু কেসে উঠল। অরুণ পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, আপনাদের বাড়িতে নেটওয়ার্ক সমস্যা মনে হয়। আমার একটা জরুরি ফোন এসেছিল, কিন্তু আমি কথাই বলতে পারছি না। আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। আমাকে জরুরি কাজে বাইরে যেতে হবে। পরীকে দেখে শুনে রাখবেন, ভুল করেও পরীকে আঘাত করার চেষ্টা করবেন না, তাহলে আমি আর ভালো থাকবো না। কথাগুলো বলে অরুণ বিলম্ব করলো না, দ্রুত পায়ে রুশিদাদের বাড়ি ত্যাগ করলো। অরুণ কিছু শুনতে পায়নি ভেবেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আফরোজা বেগম। পরী এক এক করে সব ঘটনা আফরোজা বেগমকে খুলে বলল। পরীর কথা শুনে আফরোজা বেগমের মনে ঘৃণার সৃষ্টি হলো। সে আর কিছুতেই পরীর সাথে রুশিদাকে মিশতে দেবে না। তার অনেক কষ্টের মেয়ে, সে সামান্য কারণে তার মেয়েকে হারাতে পারবে না। পরী কফিতে চুমুক দিচ্ছিল, এমন সময় একটা যুবক রুশিদাদের বাড়িতে প্রবেশ করলো। পরী আর যুবকের চোখাচোখি হয়ে গেল। যুবকটি কিছুক্ষণ পরীর দিকে ঘোর দৃষ্টিতে তাকিয়েছিল, তারপর সে তার দৃষ্টিকে কড়াভাবে শাসন করলো। আহাসান রুশিদার পাশে বসতে বসতে বলল, আমাকে এক কাপ রং চা তো দে তো বুড়ি। রুশিদা ক্লান্ত হয়ে বলল, আমি আর আম্মু মাত্রই কফি তৈরি করে নিয়ে এসেছি, আজকে তুমি কফি খাও ভাইয়া। আহাসানের গা ছাড়া ভাব। দিতে মন না গেলে দিস না, শুধু শুধু অজুহাত দেওয়ার কি আছে। আফরোজা বেগম আঁচলে হাত মুছতে মুছতে ডাইনিং রুমে এসে বসলো। বলল, রাগ একটু কম করতে পারিস না? তোদের বংশে আর কিছু থাকুক বা না থাকুক, মাথা ভর্তি রাগ ঠিকই আছে। মানুষের সাথে কিভাবে তেড়া কথা বলতে হয় সেটা তোরা ভালো মতোই জানিস। তোদের জন্য রুশিতাকে মানুষ করতে পারলাম না। একটা সময় শান্ত থাকে না, সব সময় মানুষের মুখে মুখে কথা বলে। প্রতিবাদী নারী হয়েছে। রুশিতার এই প্রতিবাদী ভাব আর সত্যি কথা বলার জন্য রুশিতার জীবনে বিপদের সম্মুখীন হবে, দেখিস। আহসান গম্ভীর হয়ে বলল, এটা তুমি কি বললে ছোট মা? আমার বোন আমার মতোই হবে। আমার বোন কেন আগের যুগের নারীদের মতো অবলা হবে? নারীরা অবলা হলে মানুষ খুব সহজেই সে নারীকে আঘাত করে। অবলারা নারীরা যুগ যুগ ধরে পুরুষদের কাছে অত্যাচারিত হয়ে আসছে। তুমি কি চাও তোমার মেয়েটা কোনো পুরুষের দ্বারা অত্যাচারিত হোক? আমি মা হয়ে মেয়ের খারাপ চাইবো? তাহলে আমার বোনকে আর কখনো দমিয়ে রাখবে না। এই যুগে সে যত কঠিন হতে পারবে মানুষের কাছে তার ততই মূল্য পাবে, কারণ নরম মানুষদের মানুষ মাটির নিচে ফেলে পিষে মারে। আমি চাই না আমার বোনকে মানুষ মাটির নিচে ফেলে পিষে মারুক। আমি চাই আমার বোন সেই সকল মানুষকে পিষে ফেলুক যারা নিজের খেয়ে অন্যের সমালোচনা করে। রুশিদা যেন সাহস পেয়ে বসলো। সে কড়া গলায় বলল, তোমার ছোট মাকে বোঝাও ভাইয়া। তোমার ছোট মা অবলা ছিল বলে যে আমাকেও অবলা থাকতে হবে তার কোনো মানে নেই। আমি যেখানে সম্মান পাবো সেখানেই সম্মান দেব, আর যেখানে দেখবো একটা নারীর কোনো মায়ের বা কোনো বোনের অসম্মান হচ্ছে সেখানে গিয়ে অনায়িকাদের পিষে ফেলবো। আফরোজা রাগান্বিত হয়ে বলল, একদম রুশিতাকে আশকারা দিবি না আহসান। তোদের দুটোর খুব কথা হয়েছে, তাই না? রুশিতা বড় হচ্ছে না, রুশিতাকে বিয়ে দিতে হবে। রুশিতার এমন অসভ্যতামের কথা শুনে রুশিতাকে কে বিয়ে করবে বল তো? একজন শুদ্ধতম পুরুষ কখনোই রুশিতার সৎ এবং সতের পথে থাকার কারণে তাকে নাকচ করে দিবে না। নাকচ তো সে করবে যে পুরুষের ভেতরে পাপ আছে। আমার বোন পবিত্র, আমি কোনো পাপীর হাতে আমার বোনকে তুলে দেব না। আমি পুরো বাংলাদেশ খুঁজে সুস্থ পরিবারের হাতে আমার বোনকে তুলে দেব। আমি কোনো অসুস্থ পরিবারের আমার বোনকে বিয়ে দেব না। পরি নীরব দর্শকের মতো তাদের তর্ক দেখছে। তিনজনে মিলে কি মিষ্টি তর্ক করছে। পরির ভীষণ ভালো লাগছে। এই পুরুষ মানুষটা একদম তার ভাইয়ের মতো, তার ভাইয়ের থেকেও সুন্দরভাবে চিন্তা করে এই মানুষটা। তাদের কথার মাঝেই পরি বলে উঠল,
তোর যে ভাই আছে আমাকে তো আগে বলিসনি রুষিতা। পরীর প্রশ্নে সবার দৃষ্টি পরীর দিকে গেল। পরী বোকার মতো সবার দিকে তাকিয়ে আছে। রুষিতা হেসে বলল, এটা আমার বড় আবু ছেলে আহাসান ভাই। আমি তোকে আহাসান ভাইয়ের কথা বলতে ভুলে গিয়েছি। আহাসান ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এবছর ভাইয়ের অনার্স শেষ হবে, ফাইনাল ইয়ারে পড়ছে। পরী হেসে বলল, আহসান ভাইয়া খুব ভালো। আহসান ভাইয়া তোর কথা অনেক ভাবে। আজ থেকে আমি আহসান ভাইয়ার অনেক বড় ভক্ত হয়ে গেলাম। আহসান ভাইয়া রুষিতাকে বিয়ে দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, রুষিতার যেন একটা ছোট্ট দেবর থাকে। তাহলে রুষিতার বিয়ের পর আমি ওর দেবরের গলায় চলে যাব। তারপর দুই বান্ধবী মিলে সুখের সংসার করব। দুজন চুল ছিঁড়াছিঁড়ি করে ঝগড়া করব। রুষিতার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। রুষিতার ছেলে যখন আমার জামাই হবে তখন রেগে গেলে বলবো তোর মা কেমন ছিল জানি না ভেবেছিস। পরীর কথায় আহাসান কেসে উঠল। আফরোজা বেগম এবং রুশিদা শব্দ করে হেসে উঠল। এই মেয়ে তো বিয়ে করে সন্তান পর্যন্ত চলে গিয়েছে। আফরোজা বেগমের মনে হচ্ছে মেয়েটা আসলে ভীষণ সরল। আহাসান গম্ভীর হয়ে চায়ের কাপে চুমুক দিল। রুশিদাকে ইশারা করে বোঝালো মেয়েটা কে। রুশিদা হাসি থামিয়ে বলল, আহাসান ভাই, ও পরী আমার বেস্ট ফ্রেন্ড। আর পরী, ও আমার আহাসান ভাইয়া। তুই ভাইয়ার সাথে একদম ভাব করার চেষ্টা করিস না, কারণ এই মানুষটা খিটখিটে মেজাজের, রাগী, দাম্ভিক, রকচটা। তার মনটা একদম বুড়িগঙ্গা নদীর পানির মতো পরিষ্কার। রুস্তার কথায় পরী খিলখিল করে হেসে উঠল। সেই হাসির প্রতিধ্বনিতে আহাসানের হৃদয়ে সুখের জোয়ারে ভেসে গেল, আর সমস্ত মস্তিষ্ক এলোমেলো হয়ে গেল। অদ্ভুতভাবে শরীরের মধ্যেও কম্পন সৃষ্টি হয়েছে। নতুন এক অনুভূতির সন্ধান মিলেছে শরীরে। এই অনুভূতির সাথে পরিচিত নয় আহাসান। তত্তর করে ঘামছে আহাসান। পরী কিছু বলতে যাবে তার আগেই আহাসান উঠে রুশিদার ঘরে চলে গেল। অতিথিদের বিদায়ের সময় এসেছে। ওয়াহিদ বাড়ির প্রত্যেকটি সদস্যর ফোনে সাংবাদিকদের ক্যামেরা চেক করা হচ্ছে। রুনা নামের এক মেয়ে সাংবাদিক ভিড়ের সুযোগ নিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে বের হতে চাচ্ছিল। এমন সময় তুরাব ওয়াহিদ রুনার সামনে এসে দাঁড়ায়। তুরাব ওয়াহিদকে দেখে রুনার অন্তরটা কেঁপে উঠল। রুনার হাত থরথর করে কাঁপছে। রুনা চিৎকার দেওয়ার আগেই পেছন থেকে দুজন গার্ড এসে রুনার মুখ চেপে ধরল। রুনা হুঁশ হারালো। রুনাকে টানতে টানতে বাড়ির পেছনে নিয়ে চলে গেল। অরুণ দোকান থেকে সিগারেট কিনে সিগারেটটা দুই ঠোঁটের মাঝখানে চেপে ধরল। অরুণ রুশিদাদের বাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। সে ইতিমধ্যেই দুটো গাড়ি এখানে দিয়ে যেতে দেখেছে। তার ভুলের জন্য রুশিদাদের পরিবারের কোনো ক্ষতি না হলেই হয়। অরুণ কিছু একটা ভাবলো, তারপর একটা নাম্বার বের করে ফোন দিল। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই অরুণ বলল, অরুণ ওয়াহিদ বলছি। আপনি চৌধুরী কোম্পানির সোহরাব চৌধুরী আঙ্কেল বলছেন? ইয়েস মাই সান। হঠাৎ কীভাবে আমাকে মনে করলে? আপনাদের কোম্পানিতে রায়হান হাসান নামে একজন কর্মচারী কাজ করে। আপনি একটু খেয়াল রাখবেন, বড় আব্বু আপনাকে বলে তার চাকরি যেন না খেতে পারে। বড় আব্বু যদি আপনাকে কিছু বলে তাহলে আমার কথা বলবেন। কোনো সমস্যা হয়েছে বাবা? রায়হান সাহান একজন সৎ এবং অত্যন্ত ভালো মানুষ। আমি কখনোই তাকে কাজ থেকে বাদ দিব না। আমাকে সব কিছু খুলে বলো। আমি তোমার বড় আব্বুর ডান হাত। উনি চাইলেও আমাকে ভয় দেখাতে পারবে না। তুমি চিন্তা করো না, ওনার কিচ্ছু হবে না। অরুণ সব কথা বলতে লাগলো। সোহরাব চৌধুরী সবকিছু শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারা আরো কিছুক্ষণ কথা বলেই ফোনটা রেখে দিল। হঠাৎ করেই অরুণ অনুভব করলো তার কাঁধে কেউ স্পর্শ করেছে। অরুণ পেছনে তাকাতেই বিস্ময়ে তার দু চোখ বেরিয়ে আসার উপক্রম হয়েছে। সে কিছু বলতে যাবে তার আগে সামনে থাকা মানুষটা অভাবনীয় কাজ করে বসল। মেঘাচ্ছন্ন আকাশে চন্দ্রের দেখা নেই। ওয়াহিদ বাড়ির পেছনের ছোট্ট একটা পুকুর। সেই পুকুরের সামনে বড় বড় ঘাসের জন্ম হয়েছে। একজন গার্ড ঘাসের উপরে চাপ দিতেই স্থানটা ফাঁকা হয়ে গেল। আরেকজন গার্ড তাকিয়ে দেখল মাটির নিচে যাবার জন্য সিঁড়ি তৈরি করা হয়েছে দক্ষ হাতে। সাংবাদিককে কোলে তুলে নিয়ে পানির নিচে বাড়ির মধ্যে চলে গেল। আকাশের অবস্থা খারাপ দেখে সবাই দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওয়াহিদ বাড়ি ফাঁকা হতেই তুরাব ওয়াহিদ বাড়ির পেছনে এসে মাটির নিচের বাড়ির মধ্যে চলে গেল।
তুই কাঁদছিস কেন শাওন? অরুণের প্রশ্নে শ্রাবণের কান্নার গতিপথ বদলে গেল। দু চোখ রক্তিম বর্ণ হয়ে গিয়েছে। শ্রাবণের ভেতরে চাপা আর্তনাদগুলো বের হয়ে আসতে চাইছে, কিন্তু কিন্তু শ্রাবণের পুরুষ সত্তা মনের দরজায় কড়াভাবে বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে। সে তো পুরুষ, পুরুষদের চোখের কোণে অস্ত্র জমতে নেই, তাদের হাহাকার বাইরে প্রকাশ করতে নেই, তাদের দুর্বল হবার নিয়ম নেই, কিন্তু কঠিন হবার নিয়ম আছে, শক্ত হবার নিয়ম আছে, পুরো একটি পরিবারকে আগলে রাখার নিয়ম আছে, কিন্তু নিজেদের অনুভূতি আবেগ প্রকাশ করার নিয়ম নেই। অনুভূতি আবেগ প্রকাশ্যে আসলেই তাদের তাচ্ছিল্যের শিকার হতে হয়। সে পুরুষ যত আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে, সেই পুরুষ সমাজের চোখে ততই মহান হয়ে ওঠে। আমার আব্বু আর নেই রে অরুণ। আমি তোর কাছে অনেকবার যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার বিবেক আমাকে বাধা দিয়েছে। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, যে অন্যায়ের কোনো ক্ষমা হয় না। আমি আজ তোকে সব সত্যি কথা জানাতে চাই। তোর আব্বু মারা গিয়েছে আমাকে জানাসনি কেন? এখন এসেছিস ভালো সাজতে? এসব সস্তা ডায়লগ দিয়ে অরুণের মন গলাতে যাবে না। তোর কি সাহায্য চাই সেটা বল, আমি অতিরিক্ত কথা পছন্দ করি না। আমাকে একটা চাকরি দিবি? অমানুষ তুই হতে পারিস, আমি না। তোর মা বোনের দিকে তাকিয়ে আমার অফিসের একটা পদ তোকে দান করলাম। অরুণের বাঁকা কথাটা শ্রাবণের আত্মসম্মানে গিয়ে লাগলো। এই ছেলের অহংকার জীবনে যাবে না। সে ভেবেছিল সত্যি কথা বলে তার সাথে সুন্দর বন্ধুত্বপূর্ণ জীবন বয়ে নিয়ে যাবে, কিন্তু এই অরুণ ভালো সম্পর্ক পাবার যোগ্যতাই রাখে না। অরুণের খুব অহংকার, তাই না? সে খালি একবার অরুণের কোম্পানি জয়েন হোক, তারপর অরুণের অহংকার কিভাবে দুমড়ে মুচড়ে ফেলতে হয় সেটা শ্রাবণের ভালো মতোই জানা আছে। দুজনের মাঝে পিংপত নীরবতা ঘিরে ধরেছে। শ্রাবণের নীরবতা অরুণকে জানিয়ে দিচ্ছে শ্রাবণের মনের মধ্যে কি চলছে। অরুণ শীতল কণ্ঠে বলল, অরুণকে ভেঙে ফেলা এত সহজ নয়। তোর জন্য দানের থেকে বেশি ভালো শব্দ আমার আসছে না। যার মনটা কীট পতঙ্গের মতো, তাকে নিয়ে কি কোনো ভালো শব্দ আসে বল? তুই যে নোংরা খেলা খেলছিস, তারপরেও আমাকে পাশে পেয়েছিস, এটাই তোর ভাগ্য। তুই যদি ভুলেও আমার কোম্পানিতে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবার চেষ্টা করিস, তাহলে তোকে মাঝখান দিয়ে ফেরে রোদে শুকাতে দেব। ও অরুণ ওয়াহিদ হেলাফেলা ভাবার দরকার নেই। অরুণ ওয়াহিদ নিজের ভালো নিজে বোঝে, মাইন্ড ইট। শ্রাবণের মা এবং বোন গাছের আড়ালে দাঁড়িয়েছিল। তাদের অসহায় মুখের দিকে তাকিয়ে অরুণ শ্রাবণকে ফেরাতে পারেনি। পৃথিবীতে বাবা নামক বটগাছের ছায়া যার মাথার ওপর থেকে সরে গিয়েছে, সে বোঝে বাবা নামক বটগাছটা ছাড়া পুরো দুনিয়া কতটা কঠিন। শ্রাবণের উপরে কড়া নজর রাখতে হবে। অরুণ চোখ দিয়ে ইশারা করে শ্রাবণের মা এবং বোনকে দেখিয়ে দিল। শ্রাবণ দাঁতে দাঁত চেপে সেখান থেকে চলে গেল। শ্রাবণ তার মা বোনকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। অরুণ মোবাইলে কাউকে একটা ইমেল করে দিল। রুনার জ্ঞান ফিরেছে। তুরা ওয়াহিদ রুনার হাতের কাছে বসলো। রুনা ভয়ে শুকনো ঢোক গেল। তুরা ওয়াহিদ রুনার হাত ধরে একটানে রুনার হাতের রক কেটে ফেলল। রুনা গগনবিদাহী চিৎকার দিয়ে আবার জ্ঞান হারালো। রুনার হাতের রক কাটতে গিয়ে হাতটা একটু বেশি কেটে ফেলেছে। রুনার হাতের কবজির নামমাত্র রুনার হাতের সাথে লেগে আছে। রুনার হাতের রক্তে ঘরের মেঝে ভেসে যাচ্ছে। তুরা ওয়াহিদ রুনার ঝুলে থাকা হাতটা কেটে নিজের হাতের তালুতে নিল। সেই হাতের দিকে তাকিয়ে বলল, তুরাব ওয়াদিকে জনগণের কাছে এক্সপোজ করার তীব্র ইচ্ছে ছিল, তাই না ময়না পাখি? আহারে ময়না পাখির জন্য ভীষণ মায়া লাগছে। তুরাব ওয়াদিকে ঘৃণা নয় ভালোবাসা পেতে অভ্যস্ত। যে আমার ভালোবাসাকে ঘৃণার রূপ দিতে আসবে, আমি তাকেই দুনিয়া থেকে সরিয়ে দেব। আমি সবাইকে ভালোভাবে নিষেধ করেছিলাম আমার বাড়ির খবর যেন বাইরে যায়। তার জন্য মোটা ওকে টাকাও দিয়েছিলাম, কিন্তু তুমি মেয়ে নামে কামাতে চেয়েছিলে। আমি তোমার নাম আমার হৃদয়ে এমনভাবে লিখে রাখবো, তুমি উপরে বসে দেখবে। গুড বাই ডার্লিং। তুরা ওয়াহিদ বিলম্ব করল না। ছুরি হাতে রুনার গলার দিকে এগিয়ে গেল। রুনার গলার মাঝে দাগ বরাবর ছুরি চালিয়ে জবাই করতে লাগলো। রুনার রক্ত এসে
তুরাব ওয়াহিদের শুভ্র পাঞ্জাবি লাল রঙে ভিজিয়ে দিল। রুনা গলা কাটা মুরগির ন্যায় তরপাতে লাগলো। রুনা যতই তরপাচ্ছে তুরাব ওয়াহিদ পৈশাচিক হাসি হেসে জবাই করার গতিবেগ ততই বাড়িয়ে দিচ্ছে। এতেই তিনি ক্ষান্ত হলেন না। ছুরি দিয়ে রুনার দুটো চোখ উপড়ে ফেললেন। দুজন গার্ডকে ইশারা করতেই একজন দুটো কাচের বয়াম নিয়ে এসে দিল। দুটো বয়ামে দুটো চোখ রেখে বলল, হি ডার্লিং, ভয়ঙ্কর কাজ করার ইচ্ছে জেগেছিল, তাই ডার্লিংকে ভয়ঙ্কর মৃত্যু দিচ্ছি। তোমার আবার কিছু মনে করো না। যদি ভবিষ্যতে বেইমানি করার চেষ্টা করো তাহলে রুনার কথা মাথায় রেখো। পাপের পথ বেছে নিয়েছি স্যার, বিনাশের ভয় করি না। কথা দিলাম কখনো আমার তরফ থেকে বেইমানি আসবে না। তুরাব ওয়াহিদ রুনার বুকের দিকে এগিয়ে গেল। তা দেখে একজন গার্ডের মাথা ঘুরে উঠল। তুরাব ওয়াহিদ রুনার জামার একাংশ জামা ছেড়ে বুক চিরতে লাগলো। রুনার রক্তে তুরাব ওয়াহিদের শরীর মাখামাখি হয়ে গিয়েছে, তবুও সে থামছে না। হিংস্রতা তাকে গ্রাস করে নিয়েছে। রুনার কলিজা শরীর থেকে বের করে নিয়ে এসে পৈশাচিক হাসিতে মেতে উঠল তুরাব ওয়াহিদ। রুশিতার ঘরে আসলেই আহসানের মন ভালো হয়ে যায়। মেয়েটার ভীষণ শৌখিন। রুশিতার ঘর সবসময় সাজানো গোছানো পরিপাটি থাকে। রুশিতার ঘরে আসলেই রজনীগন্ধার সুবাস এসে নাসরন্দ্রে ঠেকে। রজনীগন্ধার সুবাস কিছুক্ষণের জন্যই আহসানকে মাতাল করে তোলে। পরি আর রুশিতা আহসানের পেছন পেছন এলো। রুশিতাকে দেখে আহসান বলল, তোর ঘরে আসলে আমার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় বুড়ি। আমি নিজে ভালো থাকার জন্য আমার ঘরটা সাজিয়েছি, তোমার ক্লান্তি দূর করার জন্য নয়। তুমি একদম আমার ঘর দিকে নজর দিবা না। তোর বিয়ের পর এই ঘরটা আমারই হবে, তখন দেখবো কিভাবে ঘরে বড়াই দেখাস। পরি তেতুমুখ করে বলল, আপনি একদম অরুণ ভাইয়ার মতো কথা বলেন। আমার অরুণ ভাইয়ারও আপনার মতো সবসময় আমাকে রাগিয়ে দেয়। আহসান চমকে উঠল। তড়িৎ গতিতে তাকিয়ে বলল, কার নাম বললে? তোমার ভাইয়ের নাম কি? পরি শান্ত কণ্ঠে বলল, অরুণ। আহসানের চোখে মুখে আগুন জ্বলতে শুরু করলো। হঠাৎ করেই অদ্ভুত আচরণ করতে লাগলো। আহসানের ভয়াবহ রূপ দেখে পরি ভয়ে রুশিতার পেছনে গিয়ে দাঁড়ালো। রুশিতা বিস্ময় নয়নে আহসানের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আহসানের কি হয়ে গেল? এমন অদ্ভুত আচরণ করছে কেন? পরিস্থিতিতে শীতলতা ছড়িয়ে পড়েছে। আহসান নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারছে না। সে রাগান্বিত হয়ে পরির দুই কাঁধ শক্ত করে চেপে ধরল। পরি ব্যথায় মৃদুস্বরে আর্তনাদ করে উঠল। আহসান পরির দুই কাঁধ ঝাঁকিয়ে বলল, তুমি কোন সাহসে আমাদের বাড়িতে এসেছো? আজকের পর যেন তোমাকে আর কখনো আমাদের বাড়িতে না দেখি। তোমাকে যদি আমাদের বাড়িতে দেখেছি তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। পরি দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। পরি মৃদুস্বরে বলল, আহসান ভাইয়া, আমার লাগছে, ছাড়ুন আমাকে। আপনি আমার সাথে এমন অদ্ভুত আচরণ কেন করছেন? আহসান দাঁতে দাঁত চেপে বলল, তুমি, তোমার পরিবার এবং তোমার ভাইকে আহসান ঘৃণা করে। আজকের পর আমি তোমার সাথে আমার বোনকে মিশতে দেব না। তুমি এখনই আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। রুশিতা, তোর বান্ধবীকে বল আমাদের বাড়ি থেকে চলে যেতে, না হলে আমি এই মেয়েকে খুন করে ফেলব। রুশিতা রাগান্বিত হয়ে বলল, তুমি পরীকে অপমান করতে পারো না ভাইয়া। একটা মানুষকে বিনা দোষে তুমি আঘাত করবে, সেটা আমি সহ্য করব না। এমন অমানুষের মতো আচরণ কেন করছো? তুমি কোন অধিকারে পরীকে স্পর্শ করেছো? পরীকে স্পর্শ করার অধিকার তোমার নেই। তুমি এখনই পরীকে থেকে দূরত্বে সরে দাঁড়াও। আর এই বাড়ি থেকে পরি নয়, বের হলে তুমি বের হবে, কারণ অন্যায় পরি নয়, তুমি করেছো পরির শরীরে হাত দিয়ে। আহসান পরীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। পরি বিছানার কাছে গিয়ে পড়ল। বিছানায় এক কোণায় মাথা লেগে আঘাত পেয়েছে বেশ। আহসান নিজের হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে 10 বার বাড়ি দিল। তা দেখে পরি ভয়ে জড়সড় হয়ে গেল। রুশিতা অবাক হয়ে আহসানের কাণ্ড দেখছে। আহসান তো রাগ করার মতো ছেলে নয়। আহসানকে রুশিতা সব সময় সভ্য ভদ্র ছেলে হিসেবেই দেখেছে। আহসানের এই রূপের সাথে পরিচিত নয় রুশিতা।
আহসান রজনীগন্ধা ফুল রাখা ফুলদানিটা তুলে ফ্লোরে ছুঁড়ে মারল। তরতাজা ফুলগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। মাটির ফুলদানি চূর্ণ বিচূর্ণ হয়ে নিচে পড়ে আছে। আহসানের হাতের রক্ত টুপটুপ করে ফ্লোরে পড়ছে। রুশিতা পরীকে তুলে বিছানায় বসালো। পরী রুশিতার বুকে মাথা রেখে করুণ চাহনিতে আহসানের দিকে তাকিয়ে আছে। আহসান কোনো বাক্য উচ্চারণ না করে ঘর থেকে বের হয়ে গেল। রুশিতা চিন্তিত হয়ে বলল, তুই কি আহসান ভাইয়াকে চিনিস? না। তাহলে ভাইয়া তোকে দেখে এমন করলো কেন? আমার ভাইয়ার নাম শোনার পরেই রেগে গেল। আহসান ভাইয়ার সাথে তোর ভাইয়ার কোনো ঝামেলা আছে, সেই জন্য ভাইয়া তোর ভাইয়ার নাম শোনা মাত্রই রেগে গিয়েছে। তুই আহসান ভাইয়াকে ভুল বুঝিস না। আহসান ভাইয়া এমন মানুষ নয়, তিনি খুব নরম মনের মানুষ। তিনি অন্যকে কষ্ট দিয়ে সেই কষ্টের কথা ভেবে পরে নিজেই বেশি কষ্ট পায়। আমি আর আহসান ভাইয়ের সামনেই যাব না। আমাকে যদি মারে ভাই, আমি সকালেই বাড়ি চলে যাব। আমার সাথে তুই সম্পর্কও নষ্ট করিস না রুশিতা। তোর সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে। আমি জামাই ছাড়া থাকতে পারবো, কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না। রুশিতা দুষ্টুমি করে বলল, বিয়ের পরে বরের আদর সোহাগ পেলে তখন এই অভাগীর কথা মনেই পড়বে না। আর তোর বর তোকে এত আদর করবে, এত আদর করবে, তুই তোর বরকে ছেড়ে সবাইকে ভুলে যাবি। রুশিতার কথায় পরীর সমস্ত মুখশ্রী লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করছে। পরী রুশিতাকে জড়িয়ে ধরে নিচের লজ্জা মুখ লুকানোর চেষ্টা করছে। রুশিতা দীর্ঘশ্বাস ছেড়ে আহসানের কথা চিন্তা করছে। পরী যে নরম মনের মেয়ে, পরীকে ভালো রাখা খুব একটা কঠিন কাজ নয়। পরীর মন তো ভালো করে দিল, কিন্তু আহসানের ব্যথা কিভাবে দূর করে দিবে? এই ওয়াহিদ বাড়িতে যাওয়াটাই রুশিতার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যখন থেকে ওয়াহিদ বাড়িতে গিয়েছে তখন থেকে তার জীবনে ভালো কিছু হয়নি। রুশিতার আব্বু রায়হান হাসান হাত ভর্তি খাবার নিয়ে বাড়িতে প্রবেশ করলো। বাড়িতে ঢোকার সাথে সাথেই রুশিতাকে ডাকতে লাগলো। রায়হান হাসান বাড়ি ফিরে রুশিতাকে দেখতে না পেলে পাগল হয়ে যায়। রুশিতা পরীকে অপেক্ষা করতে বলে বাবার কাছে গেল। রুশিতাকে দেখে যেন রায়হান হাসান শান্তি পেল। রুশিতা গম্ভীর হয়ে বলল, তুমি বাড়িতে এসে রুশিতা কেন করো আব্বু? আমি কি হারিয়ে গিয়েছি? আমি তো ভার্সিটির সময় বাদ দিয়ে সবসময় বাড়িতেই থাকি। রায়হান হাসান হেসে বলল, তুই আমার কলিজার টুকরা, আমার অপূর্ণ জীবনের পূর্ণতার প্রাপ্তি তুই। তুই আমার চোখের আড়াল হলেই আমি অশান্ত হয়ে উঠি। আমার চোখে তোকে না দেখলেই অস্থির হয়ে ওঠে। অনেক সাধনার মেয়ে তুই আমার। আর তুই বলছিস আমি তোকে খুঁজি কেন? আজ বেঁচে আছি তাই মূল্য বুঝিস না। যেদিন আমি থাকবো না সেদিন বুঝতে পারবি বাবা কি জিনিস। রুশিতা রাগান্বিত হয়ে বলল, তুমি যদি আর একবার বাজে কথা বলেছো তাহলে এখনই আমি এই বাড়ি থেকে বের হয়ে চলে যাব। তুমি মরবে কেন? তুমি মরবে না। সৃষ্টিকর্তা যেন আমার আয়ু তোমাকে দিয়ে দেয় আব্বু। আমি চাই তোমার আগে যেন আমি মারা যাই, তোমার মৃত্যু যেন আমাকে দেখতে না হয়। আমি সহ্য করতে পারবো না আব্বু। তোমার মৃত্যু নিজের চোখে দেখা যন্ত্রণার পরিমাণ পাহাড় সমান। এই ভার সহ্য করার ক্ষমতা তো সৃষ্টিকর্তা আমাকে দেয়নি। রায়হান হাসান রেগে বলল, একদম বাজে কথা বলবি না। এসব কথা শোনার জন্য তোকে বড় করেছি। তোর পছন্দের খাবার নিয়ে এসেছি, তোর মাকে প্লেটে দিতে বলল। আর তুই গিয়ে আসানদের ডেকে নিয়ে আয়, আমরা সবাই মিলে একসাথে খাবো। রুশিতা আহ্লাদ করে বলল, জানো আপু, আজকে আমার বেস্ট ফ্রেন্ড পড়ি এসেছে। আমার একটা বোনের কত শখ ছিল, কিন্তু সৃষ্টিকর্তা তো আমাকে বোন দেয়নি, তাই আমি পরীকেই নিজের বোন মনে করি। তুমি আমার ঘরে গিয়ে দেখো, পরী বসে আছে। তুমি পরীর সাথে গল্প করো, আমি গিয়ে বড় আব্বুদের ডেকে নিয়ে আসছি। রুশিতা চলে গেল। রায়হান হাসান রুশিতার ঘরে গিয়ে দেখলো একটা মিষ্টি মেয়ে রুশিতার ঘরে বসে আছে। পরী রায়হান হাসানকে দেখে সালাম দিল। রুশিতা রায়হান হাসানের ছবি পরীকে দেখিয়েছিল, তাই রায়হান হাসানকে চিনতে পরীর অসুবিধা হয়নি। রায়হান হাসানের সাথে পরীর খুব ভালো মিল হয়ে গিয়েছে। দুজনে এমনভাবে গল্প করছে যেন দুজন বহু আগেই চেনা।
রায়হান হাসান পরীকে নিয়ে ডাইনিং রুমে আসলো। রুশিদার বড় আব্বু আহমেদ হাসান, রুশিদার বড় আম্মু আয়েশা বেগম, রুশিদার চাচাতো বোন রুহিনী এসে ডাইনিং রুমে বসে আছে। রুশিদার মা হরেক রকমের খাবার টেবিলে সাজাচ্ছে। খাবারগুলো যদিও পরিদের বাসার মতো নামি দামি খাবার না, তবু সবাই একসাথে আনন্দ করে খাচ্ছে, মজা করছে, আড্ডা দিচ্ছে। এটা দেখে পরীর মন ভালো হয়ে গেল। তাদের পরিবারের সবাই মিলে এইভাবে কতদিন হয়ে গেল আড্ডা দেয় না। পরী গিয়ে রুহানির পাশে বসলো। রুহানি এবার 10ম শ্রেণীতে পড়ছে। আহাসান গম্ভীর হয়ে ঘরের মধ্যে বসেছিল। রুশিতা হাত ধরে টেনে তাদের বাসায় নিয়ে আসলো। আহাসানকে ভীষণ এলোমেলো দেখাচ্ছে, দু চোখ লাল হয়ে গিয়েছে। আহাসানকে দেখেই পরী ভয়ে জড়সড় হয়ে গেল। পরীর কাণ্ডা দেখে রুহানি অবাক হলো। পরী ওয়াশরুমের অজুহাত দিয়ে রুশিতার ঘরে চলে গেল। আফরোজা বেগম বিরক্তিমাখা কণ্ঠে বলল, তুই আবার চানাচুরের বয়ামটা তোর ঘরে নিয়ে গেছিস। আমি এখন মুড়ি মাখাবো কিভাবে? আমি তোর ঘরে যেতে পারবো না, তুই তাড়াতাড়ি নিয়ে এসে দে। রুশিতা চেঁচিয়ে বলল, তুমি জানো না রাতে আমার ক্ষুধা লাগে? তুই মেজাজ দেখাস কাকে? তুমি জানোই আমি নিয়ে যাই, তাহলে এইভাবে কেন বললে? জুতা দেখেছিস? একদম মেরে গাল লাল করে দিব। আহসান বিরক্ত হয়ে বলল, তোমরা দুজনেই থামো। এতটুকু রাস্তা হেঁটে যাওয়ার ভয়ে দুজনে ঝগড়া শুরু করে দিয়েছো। মা মেয়ে দুজনেই অলসের রানী। কথাগুলো বলে আহসান রুশিতার ঘরে গেল। আহসানকে দেখে পরী দৌড়ে এসে দরজা দিতে যাবে, তার আগেই আহসান দরজা ধরে ফেলল। আহসান ভেতরে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দিল। পরী ভয়ে পেছনের দিকে যেতে লাগলো। আহসানের দৃষ্টি যেন পরীকে জ্বালিয়ে দিচ্ছে। পরী পেছনের দিকে যেতে যেতে দেয়ালের সাথে ঠেকে গেল। আহসান পরীর কাছে আসতেই পরী পালানোর জন্য নিচু হবে, তার আগেই আহসান 2 হাত দেয়ালে রাখলো। আহসানের 2 হাতের মাঝখানে বন্দী হয়েছে পরী। পরীর পুরো শরীর কাঁপতে শুরু করে দিয়েছে। পরী কিছু বলতে যাবে, তার আগেই আই অ্যাম সরি পরি। আহসানের কথায় পরী বিস্ময় নয়নে আহসানের দিকে তাকালো। পরীর চোখের চাহনি আহসানকে এলোমেলো করে দিচ্ছে। দুজনের বেড়ে যাওয়া হৃৎপিণ্ডের গতিবেগ স্পষ্ট অনুভব করতে পারছে। দুজনে যেন দুজনের চোখের মায়ায় হারিয়ে যাচ্ছে। পরী ভয় কমাতে শুরু করে দিয়েছে। আহসানের অনুতপ্ত হওয়া পরীকে মুগ্ধ করছে। পরী কিছু বলতে যাবে, তার আগেই দরজার শব্দ হলো। দুজনেই চৌকে সরে দাঁড়ালো। পরী দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। রুশিদা সন্দিহান দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। আহসান মাথা ঘুরিয়ে ব্যালকনির দিকে তাকালো। পরীর চোখে মুখে ভয় এবং ভালো লাগা আহসানকে এলোমেলো বিষণ্ণ দেখাচ্ছে। রুশিদা গম্ভীর হয়ে বলল, দরজা বন্ধ করে তোরা কি করছিলি? পরী মিনমিন কণ্ঠে বলল, তুই আমাকে ভুল বুঝিস না। রুশিদার মস্তিষ্ক উত্তপ্ত হলো। সে ক্রোধে নিয়ন্ত্রণ হারিয়ে বলল, এটা সভ্য মানুষের বাড়ি, এখানে সভ্যতা চলে। তুই বা আহসান ভাই দুজনকে কতদিন ধরে চিনিস? একটা অপরিচিত ছেলে বা মেয়ের সাথে দরজা বন্ধ করে কি কাজ থাকতে পারে? আমি মেনে নেব তোরা সৎ, তোদের মনে পাপ নেই? আমার জায়গায় অন্য কেউ থাকলে আমাদের সম্মানটা কোথায় যেত বলতে পারিস? তুই আর আহসান ভাইয়া দুজনেই আমার ভীষণ প্রিয়, তাই এমন কোনো কাজ করিস না যেন তোদের থেকে দ্রুত বাড়তে বাধ্য হই। আহসান দীর্ঘশ্বাস ছাড়ল। রুশিদার দিকে এগিয়ে এসে বলল, তোর রেগে যাওয়ার কারণ স্বাভাবিক। একটা ঘরে প্রাপ্তবয়স্ক নারী পুরুষে কখনো আলাদা কথা থাকতে পারে না। যাদের বিয়ে হয়নি তাদের তো থাকারই কথা নয়। তোর জায়গায় অন্য কেউ থাকলে কলঙ্ক নিশ্চিত শরীরে লাগতো। আমি পরীর কাছে ক্ষমা চাইতে এসেছিলাম, কিন্তু পরী ভয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। তাই আমি দরজা বন্ধ করে দিয়েছি, কারণ বাইরে আব্বু আম্মু ছিল। আমি চাইনি আব্বু আম্মু আমার জন্য অপ্রস্তুত হোক। তুই আমাকে ভুল বুঝছিস বুড়ি। এই আহসান আর কখনো পরীর সামনে আসবে না। পরী মেয়েটা আসলে ভীষণ সহজ সরল। আমি তখন পরীর সাথে অমন করা একদমই উচিত হয়নি।
আমার ভেতরটা অনুতপ্তের আগুনে জ্বলে পুড়ে যাচ্ছিল। সে আগুন নেভানোর জন্যই এখানে এসেছিলাম। আমি বুঝতে পারিনি রুশিতা তুই এতটা রেগে যাবি। আমি আর কখনো পরীর সামনে আসবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও পরী। তোমাকে ছুঁয়ে অপবিত্র করে দিয়েছি, তোমার অছোঁয়া শরীর স্পর্শ করেছি, তোমার শরীরের পবিত্রতা নষ্ট করেছি। তুমি চাইলে আমাকে জুতা পেটা করতে পারো, আমি কিচ্ছু বলবো না। পরি মিষ্টি হেসে বলল, আপনি চাইলে আমাকে বিয়ে করে এই অপবিত্র ছোঁয়াকে পবিত্র ছোঁয়াতে পরিণত করতেই পারেন, আমি আপনাকে কিছু বলবো না। আহসান মৃদু হেসে বলল, তুমি ভীষণ আদরের আর সরল। দুষ্টুমি একটু কম করবে, তা না হলে দেখবে একদিন রাজপুত্র এসে তোমাকে তুলে নিয়ে যাবে। কথাগুলো বলেই আহসান চলে যেতে লাগলো। পরি চেঁচিয়ে বলল, আমি সেই রাজপুত্রের অপেক্ষায় থাকলাম। আহসান চলে গেল। পরি রুশিদার গালে চুমু খেয়ে বলল, আহসান নামে রাজপুত্রকে আমার লাগবে, তুই আহসান ভাইয়ের সাথে আমার প্রেম পড়িয়ে দিবি।